খাঁটি বাঙালির পরিচয় তার চিরাচরিত কিছু অভ্যেসে। গরম চা, গোল হয়ে বসে আড্ডা, আর দেদার গল্পগুজব। বনজোন এন্টারটেনমেন্ট নিবেদিত বনজোন অডিও সিরিজ গল্পগুজব। আজ গল্পগুজবে আমাদের নিবেদন সত্যজিৎ রায় রচিত ফেলুদার গল্প নেপোলিয়ানের চিঠির দ্বিতীয় ও শেষ পর্ব। গল্পের বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠ দিয়েছেন: লালমোহন গাঙ্গুলি, সৌম্য রায়চৌধুরী, অমিতাভ হালদার, নিখিল নন্দী, অনিরুদ্ধ হালদার, ঋতব্রত রায়, ঋষিকেশ দত্ত, রবি দাস, ইন্সপেক্টর হাজরা, অভিরূপ দাস, ডাক্তার সৌরিন সোম, অভিক সান্যাল, অচিন্ত হালদার, অভিনব সাধুকা, অমিতাভবাবু স্ত্রী সুদেষ্ণা ভাদুরী, আর ডি পেস্টনজি ও তিনকড়িবাবু সৌরভ নাথ, অভিলাষ পোদ্দার, সুদীপ্ত চক্রবর্তী, একটি ছেলে তথাগত মজুমদার। গল্প পাঠে ও তোপসের ভূমিকায় সৌরভ দাশগুপ্ত এবং গল্পের সূত্রধার ও ফেলুদার ভূমিকায় আমি অয়ন ভাদুরী। গল্পটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ: গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। আমাদের এই প্রযোজনার এডুকেশন পার্টনার ক্রিয়েটিভ মাইন্ডস। শুরু হচ্ছে নেপোলিয়ানের চিঠির দ্বিতীয় ও শেষ পর্ব। 133-2 বউবাজার স্ট্রিট। 150 বছরের পুরনো বাড়ি কিনা আমি জানি না, তবে এত পুরনো বাড়িতে এর আগে আমি কখনো যাইনি, তাতে কোনো সন্দেহ নেই। দুটো দোকানের মাঝখানে একটা খিলেনের মধ্যে দিয়ে প্যাসেজ পেরিয়ে কাঠের সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে 3 তলায় গিয়ে ডান দিকে ঘুরে সামনেই দরজার উপর পিতলের ফলকে লেখা আর ডি পেস্টনজি। কলিং বেল টিপতেই একজন বেয়ারা এসে দরজা খুলল। ফেলুদা তার হাতে তার নিজের নাম আর পেশা লেখা একটা কার্ড দিয়ে দিল। মিনিট 3 পর বেয়ারা এসে বলল, 5 মিনিটের বেশি সময় দিতে পারবেন না বাবু। তাই সই। আমরা 3 জন বেয়ারার সঙ্গে গিয়ে একটা ঘরে ঢুকলাম। বিশাল অন্ধকার বৈঠকখানা। তারই একপাশে দেওয়ালের সামনে সোফায় বসে আছেন ভদ্রলোক। সামনের টেবিলে রাখা বোতলে পানীয় ও গ্লাস। গায়ের রং ফ্যাকাশে, নাকটা টিয়া পাখির মতো বেঁকা, চওড়া কপাল জুড়ে মেচেতা, সোনার চশমার মধ্যে দিয়ে ঘোলাটে চোখে আমাদের দিকে চেয়ে কর্কশ গলায় বললেন, বাট ইউ আর নট ওয়ান ম্যান, ইউ আর আ ক্রাউড। ফেলুদা ক্ষমা চেয়ে ইংরেজিতে বুঝিয়ে দিল যে 3 জন হলেও সে একাই কথা বলবে, বাকি 2 জনকে ভদ্রলোক অনায়াসে অগ্রাহ্য করতে পারেন। ওয়েল, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আপনি পার্বতী হালদারকে চিনতেন বোধহয়? মাই গড, এগেন। ফেলুদা হাত তুলে ভদ্রলোককে ঠান্ডা করার চেষ্টা করে বলল, না না, আমি পুলিশের লোক নই। সেটা আমার কার্ড দেখেই নিশ্চয়ই বুঝেছেন। তবে ঘটনাচক্রে আমি এই খুনের তদন্তে জড়িয়ে পড়েছি। আমি শুধু জানতে চাইছিলাম, এই যে নেপোলিয়ানের চিঠিটা চুরি হয়েছে সেটা সম্বন্ধে আপনার কী মত? পেস্টনজি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি দেখেছো চিঠিটা? ফেলুদা বলল, কি করে দেখব? যেদিন ভদ্রলোকের মৃত্যু সেই দিনই তো আমরা প্রথম গেলাম ওর বাড়িতে। পেস্টনজি বললেন, নেপোলিয়ানের বিষয়ে পড়েছো তো তুমি? তা কিছুটা পড়েছি। ফেলুদা গত 2 দিনে নেপোলিয়ান সম্বন্ধে আর পুরনো আর্টিস্টিক জিনিস সম্বন্ধে সিধুজাটার কাছ থেকে বেশ কিছু বই ধার করে এনে পড়েছে, সেটা আমি জানি। সেন্ট হেলেনায় তার শেষ নির্বাচনের কথা জানো তো? তা জানি। কোন সালে সেটা হয়েছিল মনে আছে? 1815। ভদ্রলোকের ঠোঁটের কোণে হাসি দেখে বুঝলাম তিনি ইমপ্রেসড হয়েছেন। বললেন, এই চিঠি লেখা হয়েছিল 1814 খ্রিস্টাব্দে। সেন্ট হেলেনায় যে 6 বছর বেঁচে ছিলেন নেপোলিয়ান, সেই সময় তাকে চিঠি লিখতে দেওয়া হয়নি। তার মানে এই চিঠিটা তার শেষ চিঠিগুলোর মধ্যে একটা। কাকে লেখা সেটা জানা যায়নি, শুধু মসেরামি অর্থাৎ আমার প্রিয় বন্ধু। চিঠির ভাব ও ভাষা অপূর্ব, সব হারিয়েছেন তিনি, কিন্তু এই অবস্থাতেও তিনি এক বিন্দু আদর্শচ্যুত হননি। এই চিঠির লাখে এক। জুরিক শহরে এক সর্বশান্ত মাতালের কাছ থেকে জলের দরে এই চিঠি কিনেছিলেন পার্বতী হালদার, আর সে জিনিস আমার হাতে চলে আসতো মাত্র 20,000 টাকায়। কীরকম? মাত্র 20,000 টাকায় এই চিঠি আপনাকে বিক্রি করতে রাজি ছিলেন মিস্টার হালদার? পেস্টনজি মাথা নাড়লেন। নো, হি ডিডন্ট ওয়ান্ট টু সেল ইট। হালদারের গোঁ ছিল সাংঘাতিক।
ওর এদিকটা আমি খুব শ্রদ্ধা করতাম। তাহলে পেস্টনজি গেলাসটা তুলে মুখে খানিকটা পানীয় ঢেলে বললেন, চা, বিয়ার? না না, আমরা এখনই উঠবো। ব্যাপারটা আর কিছুই না, এটা পুলিশকে বলিনি। ওদের জেরার ঠেলায় আমার ব্লাড প্রেশার চড়িয়ে দিয়েছিল সাংঘাতিকভাবে। ইউ লুক লাইক এ জেন্টলম্যান, তাই তোমাকে বলছি। কাল সকালে একটা বেনামি টেলিফোন আসে। লোকটা সরাসরি আমায় জিজ্ঞেস করে আমি 20,000 টাকা নেপোলিয়নের চিঠিটা কিনতে রাজি আছি কি না। আমি তাকে গতকাল রাত্রে আসতে বলি। সে বলে সে নিজে আসবে না, লোক পাঠিয়ে দেবে। আমি যেন তার হাতেই টাকাটা দিই। সেও বলে যে আমি যদি পুলিশে খবর দেই তাহলে আমার দশা হবে পার্বতী হালদারের মতো। এসেছিল সে লোক? আমরা তিনজনেই যাকে বলে উদ্গ্রীব, উৎকর্ণ। পেস্টনজি মাথা নাড়লেন। নো বডি ক্যাম। আমরা তখনই উঠে পড়তাম, কিন্তু ফেলুদার হঠাৎ পেস্টনজির পিছনে রাখা তাকের উপর একটা জিনিসের দিকে দৃষ্টি গেছে। ওটা মিং যুগের পোর্সেলিন বলে মনে হচ্ছে। ভদ্রলোকের দৃষ্টি উদ্ভাসিত। বাহ, তুমি তো এসব জানো টানো দেখছি। এক্সকুইজিট জিনিস। একবার যদি। নিশ্চয়ই, হাতে নিয়ে না দেখলে বুঝতে পারবে না। ভদ্রলোক উঠে গিয়ে জিনিসটার দিকে হাত বাড়াতেই আউচ বলে যন্ত্রণায় কুঁচকে গেলেন। কি হলো? ফেলুদা গভীর উৎকণ্ঠার সুরে বলল, আর বলো না, বুড়ো বয়সে যত বিদঘুটে ব্যারাম, আর্থেরাইটিস। হাতটা কাঁধের ওপর তুলতেই পারি না। শেষকালে ফেলুদা নিজেই এগিয়ে গিয়ে তাক থেকে চিনেমাটির পাত্রটা নামিয়ে নিয়ে হাতে করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে আবার যথাস্থানে রেখে দিল। ভদ্রলোকের সত্যি হাত ওঠে কি না সেটাই যাচাই করার দরকার ছিল। ধন্যি মশাই আপনার মস্তিষ্ক। বলুন এবার কোন দিকে? বলতে সংকোচ হচ্ছে। এবার একেবারে কর্নওয়ালি স্ট্রিট। কেন, সংকোচের কি আছে? না মানে যা দাম আজকাল পেট্রোলের। আরে মশাই, দাম তো সব কিছুরই বেশি। আমার যে বইয়ের দাম ছিল 5 টাকা, এখন সেটা 8 রুপিস, অথচ সেল একদম স্টেডি। আপনি ওসব সংকোচ বলবেন না তো মশাই। কর্নওয়ালি স্ট্রিটের নতুন থিয়েটার নবরঙ্গমঞ্চে গিয়ে হাজির হলাম। প্রোপ্রাইটারের নাম অভিলাষ পোদ্দার। ফেলুদা কাঠ পাঠাতেই তৎক্ষণাৎ ডাক পড়ল আমাদের। দোতলায় আপিস ঘরে ঢুকলাম গিয়ে। আসুন আসুন, কি সৌভাগ্য আমার। স্বনামধন্য লোকের পায়ের ধুলো পড়ল এই গরিবের ঘরে। আদুস নুদুস বার্নিশ করা চেহারাটার সঙ্গে এই বাড়িয়ে কথা বলা বেশ মানানসই। হাতে সোনার ঘড়ি, ঠোঁট দুটো টুকটুকে লাল, এই সবে এক খিলি পান মুখে পুড়েছেন, গা থেকে ভুরভুরে আতরের গন্ধ। ফেলুদা লালমোহনবাবুকে আলাপ করে দিল গ্রেট থ্রিলার রাইটার বলে। বটে, বললেন পোদ্দার মশাই। হ্যাঁ, একটা হিন্দি ফিল্ম হয়ে গেছে আমার গল্প থেকে। বললেন জটায়ু। বোম্বাইয়ের বোম্বেতে নাটকও হয়েছে একটা গল্প থেকে। গড়পাড়ে রিক্রিয়েশন ক্লাব করেছিল 78-এ। ফেলুদা বলল, আপনার জায়েন্ট অমনিবাসের একটা পাঠিয়ে দেবেন না মিস্টার পোদ্দারকে? সার্টেনলি। বললেন মিস্টার পোদ্দার। আমি অবশ্য বইটই পড়ি না, তবে আমার মাইনে করা লোক আছে, তারা পড়ে ওপিনিয়ন দেয় আমাকে। তা বলুন মিস্টার মিত্তির, আপনার কি কাজে লাগতে পারি? আপনাদের একটি হিরো সম্বন্ধে ইনফরমেশন চাই। হিরো? মানস ব্যানার্জি? অচিন্ত হালদার। অচিন্ত হালদার? ওই সেরকম নামে তো... ও হ্যাঁ, ওই নামে একটি ছেলে ঘোরাঘুরি করছে বটে। একটা বইয়ে একটা পাঠও করেছে। চেহারাটা মোটামুটি ভালো, তবে ভয়েস গন্ডগোল। বরং সিনেমা লাইনে কিছু হতে পারে। ইনফ্যাক্ট ছেলেটা আমায় টাকা অফার করেছিল। মানে হিরোর পাঠ পাওয়ার জন্য? আকাশ থেকে বললেন যে এরকম হয় মিস্টার মিত্তির। আপনি আমল দেননি? নো মিস্টার মিত্তির, আমাদের নতুন কোম্পানি, এইসব ব্যাপার খুব রিস্কি। এই প্রস্তাবে রাজি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। চা কফি? নো থ্যাঙ্কস। আমরা উঠে পড়লাম। 1:30 বাজে, পেটে বেশ চনচনে খিদে। রয়্যাল হোটেলে খাবারের অর্ডার দিয়ে ফেলুদা চন্দনাচুরির ব্যাপারে একটা বিজ্ঞাপনের খসড়া করে ফেলল। ওর চেনা আছে খবরের কাগজের অফিসে। সম্ভব হলে কালকে, না হয় লেটেস্ট পরশু কাগজে বেরিয়ে যাবে। গত 10 দিনের মধ্যে নিউ মার্কেটে তিনকড়িবাবুর দোকানে যদি কেউ একটা চন্দনা বিক্রি করে থাকেন, তাহলে তিনি যে নিম্নলিখিত ঠিকানায় ইত্যাদি। বিরিয়ানি খেতে খেতে একটা নলি হাড় কামড় দিয়ে ভেঙে মেরোটা মুখে পুড়ে ফেলুদা বলল, রহস্য যেরকম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় বলা মুশকিল। দাঁড়ান দেখি গেস করতে পারি কিনা। বললেন লালমোহনবাবু। এই নতুন রহস্য হচ্ছে সেই লোক চিঠি নিয়ে আসবে বলে এলো না কেন? ঠিক ধরেছেন। আমার মতে এর মানে একটাই, সে লোক চিঠিটা পাবে বলে আশা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত পায়নি। আমি বললাম, তার মানে যে চিঠি চুরি করেছে সে নয়, অন্য লোক। তাই তো মনে হচ্ছে। ওরে বাস,
বললেন লালমোহনবাবু। তার মানে তো একজন ক্রিমিনাল বাড়লো। আচ্ছা ফেলুদা, পেপার ওয়েট দিয়ে মাথায় মারলে লোক মরবেই, এমন কোনো গ্যারেন্টি আছে কি? গুড কোয়েশ্চেন। বলল ফেলুদা। উত্তর হচ্ছে তা নেই। তবে এক্ষেত্রে যে মেরেছে তার হয়তো ধারণা ছিল মরবেই, কিংবা অজ্ঞান করে জিনিসটা নিতে চেয়েছিল, মরে যাবে ভাবেনি। রয়্যালের খাবার যে ব্রেন টনিকের কাজ করে সেটা তো জানতাম না। তুই ঠিক বলেছিস তোপসে, সেটাও একটা পসিবল ব্যাপার। কিন্তু সেগুলো জানলেও যে এ ব্যাপারে খুব হেল্প হচ্ছে তা তো নয়। যে লোকটাকে দরকার সে এমন আশ্চর্যভাবে গা ঢাকা দিয়েছে যে ঘটনাটা প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে। অবশ্যই ভ্যানিস যে করেননি সে লোক, সেটা সন্ধেবেলা জানতে পারলাম, আর সেটা ঘটলো বেশ নাটকীয়ভাবে। সেটা বলার আগে জানানো দরকার যে 4:30-র সময় হাজরা ফোন করে জানালেন বারাসাতে সাধন দস্তিদারের কোনো সন্ধান পাওয়া যায়নি। লালমোহনবাবু হোটেল থেকে আর বাড়ি ফেরেননি, আমাদের পৌঁছে দিয়ে আমাদের এখানেই রয়ে গিয়েছিলেন। 7:30টার সময় শ্রীনাথ আমাদের কফি এনে দিয়েছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। শীতকালের সন্ধে, পাড়াটা এর মধ্যেই নিঝুম, তাই বেলের শব্দে বেশ চমকে উঠেছিলাম। দরজাটা খুলে আরও এক চমক, এসেছেন ঋষিকেশ বাবু। কিছু মনে করবেন না, অসময়ে খবর না দিয়ে এসে পড়লাম। আমাদের টেলিফোনটা ফাঁকা পাওয়া যাচ্ছে না মিস্টার হালদারের মৃত্যুর পর থেকেই। ফেলুদা বলল, আপনাকে বেশ উত্তেজিত মনে হচ্ছে। বসে ঠান্ডা হয়ে কি ঘটনা বলুন। এত বড় বাড়ির একতলা আমি একমাত্র বাসিন্দা। চাকরদের আলাদা কোয়ার্টার্স আছে। 1 বছরের অভ্যেস খানিকটা হয়েছে ঠিকই, কিন্তু পুরোপুরি হয়নি। সন্ধ্যে থেকে গাটা কেমন যেন ছমছম করে। যাই হোক, কাল রাত্রিরে তখন 10:30 হবে। আমি খাওয়া দাওয়া সেরে ঘরে এসে দরজা বন্ধ করে মশারিটা ফেলেছি সবে, এমন সময় দরজা টোকা পড়ল। সত্যি বলতে কি, নক করার লোক বাড়িতে কেউ নেই। যারা আমাকে চায় তারা বাইরে থেকে হাঁক দেয়, এমনকি চাকর বাকর। কাজেই বুঝতে পারছেন আমার মনে বেশ একটু খটকা লাগলো। খোলার আগে জিজ্ঞেস করলাম, কে? উত্তরের বদলে আবার টোকা পড়ল। একবার ভাবলাম খুলব না, কিন্তু সারা রাত যদি এইভাবে খটখট চলে তাহলে তো আরও গণ্ডগোল। তাই কোনো রকমের সাহস সঞ্চয় করে যা থাকে কপালে তাই করে দরজা খুললাম। খোলা মাত্রই একটি লোক ঢুকে এসে দরজা বন্ধ করে দিল। তখন আমি মুখ দেখিনি। তারপর আমার দিকে ফিরতে চাপ দাড়ি দেখে আন্দাজ করলাম কে। ভদ্রলোক আমাকে কোনো কথা বলতে না দিয়ে সোজা গড়গড় করে কথা বলে গেলেন। যতক্ষণ বললেন ততক্ষণ তার ডান হাতে একটা ছোড়া, সোজা আমার দিকে পয়েন্ট করা। বর্ণনা শুনে আমারই ভয় করছিল। লালমোহনবাবুর মুখও দেখলাম হাঁ হয়ে রয়েছে। কি বললেন সাধন দস্তিদার? প্রশ্ন করল ফেলুদা। সাংঘাতিক কথা, বললেন ঋষিকেশ বাবু। মিস্টার হালদারের কালেকশানে কি জিনিসটা আছে তা যেমন মোটামুটি আমি জানি, তেমনি ইনিও জানেন। বললেন বাহাদুর সার যে পান্না বসানো সোনার জর্দার কৌটোটা মিস্টার হালদারের সঙ্গে রয়েছে, সেটার একজন ভালো খদ্দের পাওয়া গেছে, সেটাই তার চাই। আমি যেন আজ রাত্রিরে 11টার সময় মধুমুরলী দিঘির ধারে ভাঙা নীলকুঠির পাশে ওই শ্যাওড়া গাছটার নিচে ওয়েট করি। এই যে কাজটা করতে বলেছে তার জন্য আপনার পারিশ্রমিক কি? কচু পোড়া। বললে যদি পুলিশে খবর দিই তাহলে নির্ঘাত মৃত্যু। রাত্রিরে দারোয়ান গেটে থাকে না? থাকে বই কি। আমার ধারণা হয়েছে লোকটা পাঁচিল টপকে আসে। আপনার ঘর চিনল কি করে? সাধু দস্তিদার তো ওই ঘরেই থাকতো, চিনবে না কেন? ভদ্রলোকের ডাকনাম সাধু ছিল বুঝি? মিস্টার হালদারকে তো সেই নামেই বলতে শুনেছি। আপনি তাকে কি বললেন? জিজ্ঞেস করলো ফেলুদা। আমি বললুম, এখন মিস্টার হালদারের জিনিসপত্রে কড়া পাহারা, ও সে কৌটো আমি নেব কি করে? সে বলল চেষ্টা করলেই পারবে। তুমি মিস্টার হালদারের সেক্রেটারি ছিলে, জরুরি কাগজপত্র দেখার জন্য তোমার সে ঘরে ঢোকার সম্পূর্ণ অধিকার আছে। ব্যাস, এই বলে সে চলে গেল। আমি জানি আপনি ছিছি করবেন, পুলিশে খবর দেওয়া উচিত ছিল, অন্তত বাড়ির লোককে জানানো উচিত ছিল, কিন্তু প্রাণের ভয়ের মতন ভয় আর কি আছে বলুন? আপনার কথাটাই মনে হলো। আপনিও যে তদন্ত করছেন সেটা আমার মনে হয় সাধু জানে না। আপনি তাহলে কৌটো বার করেননি? পাগল! আপনি কি প্রস্তাব করছেন যে আমরা সেখানে যাই? আপনি যদি একটু আগে গা ঢাকা দিয়ে থাকেন, আমি গেলাম 11টায়, তারপর সে এলে যা করার দরকার সে তো আপনি ভালো বুঝবেন। এইভাবে হাতে নাতে লোকটাকে ধরার সুযোগ পাবেন না। পুলিশকে খবর দেব না বলছেন? অমন সর্বনাশের কথা উচ্চারণ করবেন না। দোহাই, আপনি আসুন, সঙ্গে এদেরকেও নিতে পারেন, তবে সশস্ত্র অবস্থায় যাবেন, কারণ লোকটা ডেঞ্জারাস। আমি বলি লেগে পড়ুন মশাই। বিনা দ্বিধায় বললেন লালমোহনবাবু। রাজস্থানের ডাকাত যখন পিছু ওঠাতে পারেনি তখন এতে কি ভয়? এ তো নস্যি মশাই।
আমি অবশ্য জায়গাটা দেখিয়ে দেবো। বললেন ঋষিকেশবাবু। এই মেন রোড ছেড়ে খানিকটা ভেতর দিকে যেতে হয়, স্টেশন থেকে মাইল 4। ফেলুদা হাজির হয়ে গেল। ঋষিকেশবাবু কফি শেষ করে উঠে পড়ে বললেন, 10টা নাগাদ তাহলে আপনারা মিট করছেন আমাকে। কোথায়? আমাদের বাড়ি ছাড়িয়ে 2 ফার্লং গেলেই একটা তেমাতার মোড় পাবেন, সেখানে দেখবেন একটা মিষ্টির দোকান, সেই দোকানের সামনেই আমি থাকবো। রাতে বিশেষ ট্রাফিক নেই, তাও 1 ঘন্টা হাতে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম। খাওয়াটা বাড়িতেই সেরে নিলাম, এত তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস নেই আমাদের। লালমোহনবাবু বললেন, খিদে পেলে ওই মিষ্টির দোকানে ঢুকে পড়া যাবে, কচুরি আর আলুর তরকারি নির্ঘাত পাওয়া যাবে। একটা সুবিধা এই যে লালমোহনবাবু ড্রাইভার হরিপদবাবু ফেলুদার ভীষণ ভক্ত, তার উপর বোম্বাই মার্কা ফাইটিংয়ের ছবি দেখার সুযোগও ছাড়েন না কখনো। এরকম না হলে রাত বিরেতে বারাসাতে ঠেঙাতে অনেক ড্রাইভারই গজগজ করতেন, ইনি যেন নতুন লাইফ পেলেন। ভিআইপি রোডের পরে লালমোহনবাবু গান ধরেছিলেন, আহা জোসে নাড়াতে সবাই গেছে বনে। কিন্তু ফেলুদা তার দিকে চাইতে অমাবস্যায় গানটা বেমানান হচ্ছে বুঝতে পেরে থেমে গেল। আকাশে এক টুকরো মেঘ নেই, তারার আলো বলে একটা জিনিস আছে, সেটা হয়তো আমাদের কিছু হেল্প করতে পারে। ফেলুদার ফরমাস অনুযায়ী গাঢ় রঙের জামা পরেছি, লালমোহনবাবুর পুলোভারটাও ছিল হলদে, তার উপর ফেলুদার রেনকোটটা চাপিয়ে নিয়েছেন। ভদ্রলোক এখন বাড়িতে বসা, যখন হাঁটবেন তখন একটা পকেট ভীষণ ঝুলে থাকবে, কারণ তাতে ভরা আছে একটা হামানদিস্তার লোহার ডান্ডা। ওয়েপন হিসাবে ব্যবহার করার জন্য ভদ্রলোক ওটা চেয়ে নিয়েছেন শ্রীনাথের থেকে। ফেলুদার পকেটে অবশ্য রয়েছে তার কোল্ড রিভলভার। আমাদের আন্দাজ ভুল হয়নি, 10টার কিছু আগেই আমরা তেমাতায় পৌঁছে গেলাম। মিষ্টির দোকানের পাশেই একটা পানের দোকান, তার সামনে থেকে ঋষিকেশবাবু এগিয়ে এসে আমাদের গাড়িতে উঠে হরিপদবাবুকে বললেন, হ্যাঁ, ডাইনের রাস্তাটা নিন। খানিক দূর যেতেই বাড়ি কমে এলো, আলোও বেশি নেই। রাস্তায় যে আলো ছিল তাও ফুরিয়ে গেল। বাঁয়ে মোড় নিতে বুঝলাম এটা প্রায় পল্লীগ্রাম অঞ্চল। বারাসাতেই ছিল প্রথম নীলকুঠি, বললেন ঋষিকেশবাবু। এদিকটায় এককালে অনেক সাহেব থাকতো, দিনের আলোয় তাদের সব ভাঙা বাগান বাড়ি দেখতে পেতেন। মিনিট 20 চলার পর একটা জায়গায় এসে গাড়ি দাঁড় করাতে বললেন ঋষিকেশবাবু। আসুন, গাড়ি থেকে নামলাম 4 জনে। গাড়িটা এখানেই ওয়েট করুক, বললেন ঋষিকেশবাবু। আমি আপনাদের জায়গাটা দেখিয়ে দিয়ে আসি, তারপর ওই গাড়ি আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আবার ফিরে আসবে। আমি সাইকেল রিক্সা করে ঠিক 11টার সময় চলে আসবো। লালমোহনবাবু হরিপদবাবুকে টাকাটা দিয়ে বললেন, তুমি একে পৌঁছে ফেরার সময় কোনো দোকান টোকান থেকে খাওয়াটা সেরে নিও, ফিরতে রাত হবে আমাদের। ঘাসের উপর দিয়ে মিনিট 5 হাঁটতে হাঁটতে একটা জংলা জায়গায় এসে পড়ল। এখানেই ছিল মধু মুরলীর দিঘি, বললেন ঋষিকেশবাবু। আমাদের যেতে হবে ওইখানটায়। খুবই কম আলো, কিন্তু তাও বুঝতে পারছি যে গাছপালা ছাড়াও ওদিকে একটা দালানের ভগ্নস্তূপ রয়েছে। শীতকাল বলে রক্ষে, নইলে হয়তো এই জায়গাটায় সাপ ব্যাঙের ডিপো। এখন টর্চের আলোটা বোধহয় তেমন বিপজ্জনক কিছু নয়, বলল ফেলুদা। মনে তো হয় না, বললেন ঋষিকেশবাবু। ছোট পকেট টর্চের আলোতে ঝোপ ঝাড় খানা খন্দ বাঁচিয়ে আমরা পৌঁছে গেলাম নীলকুঠির ভগ্নস্তূপের পাশে। ওই যে দেখুন শ্যাওড়া গাছ, বললেন ঋষিকেশবাবু। ফেলুদা সেদিকে একবার টর্চটা ফেলে সেটা নিভিয়ে পকেটে পুরল। আমি তাহলে আসি। আসুন। 3 কোয়ার্টার আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা যেদিক দিয়ে এসেছিলাম সেদিকেই চলে গেলেন ঋষিকেশবাবু। 1 মিনিটের মধ্যেই তার পায়ের আওয়াজও মিলিয়ে গেল। ওডোমসটা লাগিয়ে নিন। ফেলুদা পকেট থেকে টিউব বার করে লালমোহনবাবুর দিকে এগিয়ে দিল। যা বলেছেন মশাই, ম্যালেরিয়া শুনছি আবার খুব বেড়েছে। আমরা 3 জনেই ওডোমস লাগিয়ে নিয়ে একটা বড় রকম দম নিয়ে অপেক্ষার জন্য তৈরি হলাম। আমাদের কাউকেই দাঁড়াতে হবে না, কারণ ভগ্নস্তূপের নানা হাইটের ইটের পাঁজা রয়েছে, তাতে চেয়ার চৌকি মোড়া সব কিছুরই কাজ হয়। কথা বলতে হলে ফিস ছাড়া গতি নেই, তাও প্রথম দিকটায়। পরের দিকে কমপ্লিট মৌনি, অন্ধকারে চোখ সয়ে গেছে। এখন চারিদিকে চাইলে বট, অসত্য, আম গাছ, বাঁশঝাড় এসব বেশ তফাৎ করা যায়। ঝিঝির শব্দ ছাড়াও যে অন্য শব্দ আছে এটা বেশ বুঝতে পারছি। ট্রেনের আওয়াজ, সাইকেল রিক্সার চড়া হর্ন, রাস্তার কুকুরের ঘেউ ঘেউ, এমনকি দূরের কোনো বাড়ি থেকে ট্রানজিস্টারের গানও পর্যন্ত। ফেলুদার ঘড়িতে রেডিয়াম ডায়াল, তাই অন্ধকারেও টাইম দেখতে পারে। শীত যেন মিনিটে মিনিটে বাড়ছে। শহরের থেকে নির্ঘাত 5-7 ডিগ্রি কম। লালমোহনবাবু টুপি আনেননি, রুমাল সাদা, তাই সেটা বাঁধলেও চলে না। নিরুপায় হয়ে 2 হাতের তেলো দিয়ে টাক ঢেকেছে। একবার মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ করাতে ফেলুদা বলল, কিছু বললেন? তাতে ভদ্রলোক ফিস করে জবাব দিলেন, শেওড়া গাছে বোধহয় পেতনি না শাকচুন্নি কি যেন থাকে।
শেওড়া গাছের নামই শুনেছি, ফিসফিসিয়ে বলল ফেলুদা। চোখেই প্রথম দেখলাম। আকাশের তারাগুলো সরছে। একটু আগে একটা তারাকে দেখেছিলাম নারকোল গাছের মাথার উপর, এখন দেখছি গাছটায় ঢাকা পড়ে গেছে। কোনো চেনা কনস্টেলেশন আছে কি না দেখার জন্য মাথা উপর দিকে তুলেছি, এমন সময় একটা শব্দ কানে এলো, পায়ের শব্দ। 11টা বাজেনি এখন। ফেলুদা 2 মিনিট আগে ঘড়ি দেখে ফিসফিস করে বলেছে, পৌনে। আমরা পাথরের মতো স্থির। যে দিক দিয়ে এসেছি সেই দিক দিয়েই আসছে শব্দটা। ঘাসের উপর মাঝে মাঝে ইট পাটকেল রয়েছে, তার জন্য এই শব্দ। তাও কান না পাতলে আর অন্য শব্দ না কমলে শোনা যায় না। ঝিঁঝির ডাক ছাড়া আর কোনো শব্দও নেই। এবার লোকটাকে দেখা গেল, সে এগিয়ে আসছে শেওড়া গাছটাকে লক্ষ্য করে। এবার তার হাঁটার গতি কমলো। আমরা মাটিতে ঘাপটি মেরে বসা। সামনে একটা ভাঙা পাঁচিল আমাদের শরীরের নিচের অংশটা ঢেকে রেখেছে। আমরা তার উপর দিয়ে দেখছি। ঋষিকেশবাবু। লোকটা চাপা গলায় ডাক দিয়েছে। হাঁটা থামিয়ে তার দৃষ্টি যে শেওড়া গাছটার দিকে, সেটা মাথাটা দেখেই আন্দাজ করতে পারছি। যদিও মানুষ চেনার কোনো প্রশ্ন ওঠে না। ফেলুদা ওঠার জন্য তৈরি, তার শরীর টান, সেটা বেশ বুঝতে পারছি। লোকটা ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করলো। লালমোহনবাবুর ডান কনুইটা উঁচিয়ে উঠেছে, উনি পকেট হাতড়াচ্ছেন হামানদিস্তার ডান্ডাটার জন্য। লোকটা এখন 10 হাতের মধ্যে। ফেলুদা বাঘের মতো লাফিয়ে উঠতেই একটা রক্ত জল করা ব্যাপার ঘটে গেল। আমাদের পিছন থেকে 2টো লোক এসে তার উপর হুমড়ি খেয়ে পড়েছে। ফেলুদার সঙ্গে থেকেই বোধহয় আমার নার্ভটাও শক্ত হয়ে গেছে। চট করে বিপদে মাথা গুলোয় না, আমি তৎক্ষণাৎ লাফিয়ে উঠে ঝাঁপিয়ে পড়লাম সামনের দিকে। ফেলুদার ঘুষিকে লোকটা আমারই দিকে ছিটকে এসেছিল। আমি তাকে লক্ষ্য করে আরেকটা ঘুষি চালাতেই সে হুমড়ি খেয়ে পড়লো ঘাসের উপর। কিন্তু এ কি, আরও লোক এসে পড়েছে পিছন থেকে। তার মধ্যে একটা আমায় জাপটে ধরেছে, আরও 2টো গিয়ে আক্রমণ করেছে ফেলুদাকে। ধস্তাধস্তি শব্দ পাচ্ছি, কিন্তু আমি নিজে বন্দি। যদিও তারই মধ্যে জুতো পরা ডান পা দিয়ে ক্রমাগত পিছনে লাথি চালাচ্ছি। লালমোহনবাবু কী করছে এই চিন্তা মাথায় আসতেই থুতনিতে একটা 82 শিক্ষার ঘা খেলাম। আর সঙ্গে সঙ্গে চারিদিকের অন্ধকার যেন আরও 10 গুণ গাঢ় হয়ে গেল। তারপর আর কিছু জানি না। কিরে, ঠিক হ্যাঁ, ঘাবড়াসনি। আমিও নক আউট হয়ে গেছিলাম 10 মিনিটের জন্য। এবারে দেখলাম ঘরের অন্য লোকেদের। অমিতাভবাবু, তার পাশে একজন মহিলা, নিশ্চয়ই তার স্ত্রী, লালমোহনবাবু, ঋষিকেশবাবু, আর দরজার মুখে দাঁড়িয়ে অচিন্ত্যবাবু। এই ঘরটা আগে দেখিনি। বাড়ির 32টা ঘরের কোনো একটা হবে। আমি বিছানায় উঠে বসলাম। একটা কনকনে ব্যথা থুতনির কাছটায়, তাছাড়া আর কোনো কষ্ট নেই। ফেলুদা ঘুষিটা খেয়েছিল ডান চোখের নিচে, সেটা ওই কালশিটে দেখেই বোঝা যাচ্ছে। ব্ল্যাক আই ব্যাপারটা অনেক বিদেশি ছবিতে দেখেছি, স্বচক্ষে এই প্রথম দেখলাম। একমাত্র জটায়ুই অক্ষত, বলল ফেলুদা। সে কি আশ্চর্য ব্যাপার তো, কি করে হলো? মক্ষম ওয়েপেন ওই হামানদিস্তা, বললেন লালমোহনবাবু। হাতে নিয়ে মাথার ওপর তুলে হেলিকপ্টারের মতো বাই বাই করে ঘুরিয়ে গেলাম। আমার ধারে কাছেও এগোয়নি একটা গুন্ডা, হায়ার্ড গুন্ডা, বললেন লালমোহনবাবু। বললাম লোকটা খুব ডেঞ্জারাস। বললেন ঋষিকেশবাবু। তবে ও যে এতটা করবে তা আমি ভাবিনি। আমি তো গিয়ে অবাক। একজন শোয়া, একজন বসা, একজন হুমড়ি খেয়ে পড়ে মাটিতে। আসল লোক যে, সে তো হাওয়া। ফেলুদা লালমোহনবাবু নাকি আমাকে ধরাধরি করে গাড়িতে এনে তোলেন। অমিতাভবাবু নিজে বেশ রাত অবধি পড়েন, তাই উনি জেগেছিলেন। যে ঘরটায় আমরা রয়েছি সেটা একতলার একটা গেস্ট রুম, বেশ বড় ঘর, পাশে বাথরুম। পূবের জানালা দিয়ে নাকি বাগান দেখা যায়। অমিতাভবাবু জোর করেই আজ রাতটা এখানে থাকার জন্য। অসুবিধা এই যে বাড়তি কাপড় নেই, যা পরে আছি তাই পরেই শুতে হবে। ঋষিকেশবাবু ভয়ের জন্যই এই গোলমালটা হলো, বললেন অমিতাভবাবু। পুলিশকে বলা থাকলে সাধু সমেত গুন্ডারা এতক্ষণে হাজতে। ঋষিকেশবাবু অবশ্যই অ্যাপোলোজাইজ করলেন, কিন্তু ভদ্রলোককেই বা দোষ দেওয়া যায় কি করে? ওরকম শাসানির পর যে কোনো মানুষেরই ভয় হতে পারে। অমিতাভবাবু স্ত্রী সব ব্যবস্থা করে দিয়েছেন। বললেন, বাড়িতে এই দুর্যোগ, আপনাদের সঙ্গে বসে দুদণ্ড কথা বলারও সুযোগ হলো না। এনার এত বই আমি পড়েছি, কি যে আনন্দ পাই তা বলতে পারি না। শেষের কথাটা অবশ্যই লালমোহনবাবুকে উদ্দেশ্য করে বলা। ফেলুদা বলল, কাল সকালে যাওয়ার আগে আপনার ছেলের সঙ্গে একবার কথা বলে নেব। ঘরে চোর ঢোকার পরেও যা সাহস দেখিয়েছে তেমন সচরাচর দেখা যায় না। 12:30 নাগাদ যখন আমরা শোয়ার আয়োজন করছি, তখন ফেলুদা একটা কথা বলল। ঘুষিটাও যে ব্রেন টনিকের কাজ করে সেটা আজ প্রথম জানলাম। কিরকম? বললেন লালমোহনবাবু। সাধুবাবু ভ্যানিশ করার ব্যাপারটা বুঝতে পারছি এতদিনে। বলেন কি? তুখোর লোক,
তবে যার সাথে মোকাবিলা করছে সেও কম তুখোড় নয়। এর বেশি আর কিচ্ছু বলল না ফেলুদা। অনিরুদ্ধ সকালে স্কুলে যায়, তাই চা খাবার আগেই ফেলুদা ওর সঙ্গে দেখা করে নিল। চোর ঢোকার কথাটা শুনে মনে হলো ছেলেটি একটু বেশি রকম কল্পনাপ্রবণ। পরপর দুবার একটু বাড়াবাড়ি বলে মনে হলো। ফেলুদা বলল, তুমি যে বন্দুকটা নিয়ে চোরকে মারবে ঠিক করেছিলে, সেটা তো আমায় দেখালে না। শুনলাম তোমার ছোট কাকাকে দেখিয়েছো। অনিরুদ্ধ বন্দুকটা বার করে ফেলুদার হাতে দিয়ে বলল, এটা থেকে আগুনের ফুলকি বেরোয়। লাল প্লাস্টিকের তৈরি মেশিন গান। ট্রিগার টিপলে মেশিন গানের মতো শব্দের সঙ্গে নলের মুখ দিয়ে সত্যি স্পার্ক বেরোয়। ফেলুদা বন্দুকটা নিয়ে নেড়ে চেড়ে দেখে সেটার খুব তারিফ করে ফেরত দিয়ে বলল, তোমার যে ঘুমের ব্যাঘাত হচ্ছে, দেখা যাক সেটা বন্ধ করা যায় কিনা। তুমি চোর ধরে দেবে? গোয়েন্দার তো ওই কাজ। আর আমার চন্দনা যে চুরি করেছে সেই চোর? সেটারও চেষ্টা চলছে, তবে কাজটা খুব সহজ নয়। খুব শক্ত? খুব শক্ত। দারুণ রহস্য। দারুণ রহস্য। আর সেদিন যে বললে খাঁচার দরজায় রক্ত লেগে আছে? ওটাই তো ভরসা, ওটাই তো ক্লু। ক্লু মানে? ক্লু হলো যার সাহায্যে গোয়েন্দা দুষ্টু লোককে জব্দ করে। লালমোহনবাবু হঠাৎ জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমার পাখিকে কথা বলতে শুনেছো? হ্যাঁ, বলল অনিরুদ্ধ। আমি ঘরে ছিলাম আর শুনলাম পাখিটা কথা বলছে। কি কথা? বলছে দাদু ভাত খান, দাদু ভাত খান। আমি তক্ষুনি বেরিয়ে এলাম, কিন্তু তারপরে আর কিছু বলল না। লালমোহনবাবুর মুখে হাসি। আর অনিরুদ্ধ শুনেছে দাদু ভাত খান, আর লালমোহনবাবু শুনেছেন বাবু সাবধান। মানতেই হয় দুটো খুব কাছাকাছি। পাখি নিশ্চয়ই ওই ধরনেরই কিছু একটা বলেছিল। আপনার এখানে পাখি ধরতে পারে এমন কেউ আছে? আমাদের মালির ছেলে শঙ্কর, বললেন অমিতাভবাবু। এর আগে দু একবার ধরেছে পাখি, খুব চালাক চতুর ছেলে। তাকে বলবেন একটু চোখ রাখতে। খুব সম্ভবত চন্দনাটা আপনাদের বাগানেই রয়েছে। 12টা নাগাদ একটি বছর 25-এর ছেলে আমাদের বাড়িতে এসে হাজির। বেশ চোখা চোখা চেহারা, পরনে জিন্স, আর মাথার চুলের কপাল ঢাকা কায়দা দেখলেই বোঝা যায় ইনি হাল ফ্যাশনের তরুণ। ফেলুদা বসতে বলাতে ভদ্রলোক মাথা নেড়ে বললেন, বসবো না, আজ একটা ইন্টারভিউ আছে। আমি আসছি ওই পাখির ব্যাপারে কাগজে যে বিজ্ঞাপনটা দিয়েছিলেন সেইটা দেখে। ওটা আপনাদের পাখি ছিল? আমাদের মানে আমার দাদু মারা গেছেন লাস্ট মান্থ, তাই বাবা ওটাকে বেচে দিলেন। ওটা দেখাশোনা দাদুই করতেন। বাবা কোর্ট কাচারি করেন, মা বাতে ভোগেন, আর আমার ওসবে ইন্টারেস্ট নেই। কতদিন ছিল আপনাদের বাড়ি? তা বছর 10। দাদুর খুব পেয়ারের চন্দনা ছিল। কথা বলতো পাখিটা? হ্যাঁ, দাদুই শিখিয়েছিলেন। খুব রসিক মানুষ ছিলেন, অদ্ভুত অদ্ভুত কথা শিখিয়েছিলেন। অদ্ভুত মানে? দাদুর পাশার নেশা ছিল, পাখিটাকে শিখিয়েছিলেন কচে বারো বলতে। তারপর ব্রিজও খেলতেন দাদু। খেলার সময় অপোনেন্টের তাস ভালো বুঝতে পারলে পার্টনারকে একটা কথা খুব বলতেন, সেটা পাখিটা তুলে নিয়েছিল। কি কথা? সাধু সাবধান। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর কিছু? না, আর কিছু জানার নেই। বিজ্ঞাপন দেখে বুঝতে পারিনি এটা আপনার বাড়ি। সেটা না বোঝারই কথা। আপনাকে মিট করে খুব হলাম। ঝাড়া 5 ঘন্টা তার ঘরের দরজা বন্ধ করে বসে থেকে বিকালে চা খেতে বেরিয়ে এসে ফেলুদা হাজরাকে একটা টেলিফোন করলো। কাল সকালে কি করছেন? কেন বলুন তো? হালদার বাড়িতে আসতে পারবেন 9টা নাগাদ? মনে হচ্ছে রহস্যের কিনারা হয়ে গেছে। তৈরি হয়ে আসবেন। মোহনবাবুকে টেলিফোনে বলে দেওয়া হলো। আমরা ট্যাক্সি করে চলে যাব তার বাড়ি 8:30টায়। ওখান থেকে তার গাড়িতে বারাসাত। রহস্য আরো বৃদ্ধি পেল নাকি মশাই? না, সম্পূর্ণ উদ্ঘাটিত। সবশেষে অমিতাভবাবুকে ফোন করা হলো। আপনাদের বাড়িতে কাল সকালে একটা ছোটোখাটো মিটিং করব ভাবছি। মিটিং? আপনাদের পুরুষ মেম্বার যে কজন আছেন তারা যেন থাকেন, আর হাজরাকে থাকতে বলেছি। কটায় করতে চাইছেন? 9টায় হাজিরা। আপনার কাজের হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু ব্যাপারটা জরুরি। পুরুষ মেম্বার মানে কি অন্যকেও চাইছেন? না, সে না থাকাটাই বাঞ্ছনীয়। এটা শুধু প্রাপ্তবয়স্কদের জন্য। আমরা যখন পৌঁছালাম তার আগেই হাজরার দল হাজির। ফেলুদা এরকম ধরনের মিটিং এর আগেও করেছে। প্রত্যেকবারই আমার মনের মধ্যে একটা চনমনে ভাব, কারণ জানি না কি হতে চলেছে, কার ভাগ্যে হাত করা আছে, কিভাবে ফেলুদা রহস্যের সমাধান করে। লালমোহনবাবু আমাকে বললেন, আমি চিন্তাটাকে স্রেফ অন্য পথে ঘুরিয়ে নিয়েছি। এ ব্যাপারে ব্রেন খাটিয়ে কোনো লাভ নেই, কারণ আমার ঘিলুতে অনেক ভেজাল। তোমার দাদারটা পিওর। নিজের তৈরি রহস্যের সমাধান এক জিনিস, আর অ্যাকচুয়াল লাইফে সমাধান আরেক জিনিস। নিচের বৈঠকখানার ঘরে জমায়েত হয়েছি। এ বাড়ি ছেড়ে চলে যেতে পারলেই বাঁচি মশাই। কাজ থাকলে তবু একটা কথা, এখন প্রাণ হাঁপিয়ে ওঠে। অচিন্ত্যবাবুর সঙ্গে ভালো করে আলাপ হয়নি। তিনি আপত্তি করেছিলেন এই মিটিংয়ে উপস্থিত থাকার ব্যাপারে। আর নাকি একটা বড় পার্ট নিয়ে খুব পরিশ্রম করতে হচ্ছে। কালই নাকি নাটকটার প্রথম শো।
ভদ্রলোক ফেলুদাকে বললেন, আপনার এই ব্যাপারটা কতক্ষণ চলবে? ফেলুদা বলল, খুব বেশি তো আধ ঘন্টা। কফি খাওয়ার পর ফেলুদা উঠে দাঁড়ালো। কালশিটে ঢাকার জন্য ও আজ কালো চশমা পরেছে। এটা ওর একেবারে নতুন চেহারা। হাত দুটোকে প্যান্টের পকেটে পুরে সে আরম্ভ করলো তার কথা। পার্বতীচরণের খুনের ব্যাপারে আমাদের সব থেকে অবাক করেছিল যে ব্যাপারটা, সেটা হলো সাধন দস্তিদারের অন্তর্ধান। 10টা থেকে 10:30টার মধ্যে খুনটা হয়। সাধন দস্তিদার পার্বতীবাবুর ঘরে ছিলেন 10:15 থেকে 10:30 পর্যন্ত। 10:30টায় তাঁকে আমরা ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে যেতে দেখেছি। 10:35-এ অনিরুদ্ধর সঙ্গে কথা বলে পার্বতীবাবুর ঘরে গিয়ে আমরা তাঁকে মৃত দেখি। তৎক্ষণাৎ সাধন দস্তিদারকে খোঁজা হয়, কিন্তু পাওয়া যায় না। দারোয়ান বলে তাঁকে গেট থেকে বেরোতে দেখেননি। বাগানে খোঁজা হয়, সেখানেও পাওয়া যায়নি। কম্পাউন্ডের যে পাঁচিল সেটা 8 ফুট উঁচু, সেটা টপকানো সহজ নয়, বিশেষ করে হাতে একটা ব্রিফকেস থাকলে। সাধনবাবুর আগে যিনি এসেছিলেন তাকে কি আপনি বাদ দিচ্ছেন? আপনার বাবাকে যেভাবে আঘাত করা হয়েছিল সেটা শক্ত সামর্থ্য লোকের পক্ষেই সম্ভব। পেস্টানজির আর্থ্রাইটিস আছে, তিনি ডান হাত কাঁধের ওপর তুলতে পারেন না। অবশ্যই পেস্টানজি ছাড়াও একজন তৃতীয় ব্যক্তি ছিলেন যিনি পেস্টানজি ও সাধনবাবুর ফাঁকে পার্বতীবাবুর ঘরে গিয়ে থাকতে। তিনি কে? আপনি। অচিন্ত্যবাবু সোফা ছেড়ে উঠে পড়েছেন। আপনার কি ধারণা আমি শুধু বলছি আপনার সুযোগ ছিল, আপনি খুন করেছেন সেটা তো বলিনি। তাও ভালো। যাই হোক, সাধনবাবুর অন্তর্ধান বিশ্বাসযোগ্য হয় 1, যদি দারোয়ান ভুল বা মিথ্যে বলে থাকে, আর 2, যদি সাধনবাবু এ বাড়ি থেকে না বেরিয়ে থাকেন। কোনো চোরাকুঠুরিতে আত্মগোপন করার কথা বলছেন? ঋষিকেশবাবু প্রশ্ন করলেন। এবং সে ঘরে আমি তাকে আশ্রয় দিইনি, সেটা আমি বলতে পারি, বললেন ঋষিকেশবাবু। শুধু তাই নয়, সাধনবাবু যখন আসেন তখন আমি ছিলাম না। আমরা পোস্ট অফিসে খোঁজ নিয়েছি, বলল ফেলুদা। আপনি টেলিগ্রাম পাঠিয়েছেন পোস্ট অফিস খোলার সঙ্গে সঙ্গে, তখন 10টা 5 মিনিট লেগেছে আপনার টেলিগ্রাম করতে। তারপরেই আপনি। তারপর আমি যাই ঘড়ির ব্যান্ড কিনতে। দুঃখের বিষয়, দোকানের কোনো লোক আপনাকে মনে করতে পারছে না। মিস্টার মিত্তি, দোকানের লোকের স্মরণশক্তির উপর নির্ভর করেই কি আপনি গোয়েন্দাগিরি করেন? না, তা করি না, এবং তাদের কথায় আমরা খুব আমল দিইনি। আর আপনিও যে সত্যি বলছেন সেটা মানতেও আমি বাধ্য নই। কেন? আমি মিথ্যে বলবো কেন? কারণ 10:15টার সময় আপনারও তো পার্বতীচরণের ঘরে যাওয়ার প্রয়োজন হয়ে থাকতে পারে। এসব কি বলছেন আপনি? আপনি নিজেই বলছেন সাধনবাবুকে বেরোতে দেখেছেন, আবার বলছেন আমি গিয়েছি। ধরুন সাধন দস্তিদার যদি নাই এসে থাকেন, তার জায়গায় আপনি গেলেন। আমার মাথা গুলিয়ে যাচ্ছে। ঘরের সবাই চুপ। তারই মধ্যে ঋষিকেশবাবু হো হো করে হেসে উঠলেন। মিস্টার হালদার কি উন্মাদ না জড়াগ্রস্ত? আমি দাড়ি গোব লাগিয়ে তার ঘরে ঢুকবো আর তিনি আমাকে চিনবেন না? কি করে চিনবেন ঋষিকেশবাবু? আপনি যদি গোঁপ দাড়ি লাগিয়ে চোখের চশমাটা খুলে পোশাক বদলে তার ঘরে ঢোকেন, তাহলে আপনাকে 7 বছর আগের সাধন দস্তিদার বলে কেন মনে করবেন না পার্বতীবাবু? আপনি আর সাধন দস্তিদার যে আসলে একই লোক। প্রতিশোধ নেবার জন্যে চেহারা পাল্টে, নাম পাল্টে সেই একই লোক যে আবার সেক্রেটারি হয়ে ফিরে এসেছেন, সেটা তো আর বোঝেননি পার্বতীচরণ। ঋষিকেশবাবুর মুখের ভাব একদম পাল্টে গেছে। তার ঠোঁট নড়ছে, কিন্তু মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। দুজন কনস্টেবল এগিয়ে গেল তার দিকে। ফেলুদার কথা এখনও শেষ হয়নি। খুনের পর কি আপনার ভাড়া করা কোটের পকেটে পেপার ওয়েট ফেলে সেটা ওজন বাড়িয়ে সেটা পুকুরের জলে ফেলে দেননি? তারপর নিজের ঘরে গিয়ে আবার ঋষিকেশ দত্ত সেজে বেরিয়ে আসেননি? এই শীতকালেও ঋষিকেশবাবুর শার্টের কলার ভিজে গেছে, বলে চলল ফেলুদা। সাধু সাবধান, কথাটা কি চেনা চেনা লাগছে? অনিরুদ্ধের জন্য কেনা চন্দনার মুখে কি কথাটা শোনেননি আপনি সম্প্রতি? আর শুনে আপনার কুসংস্কারাচ্ছন্ন মনে কি বিশ্বাস ঢোকেনি যে কথাটা আপনাকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে? আপনি সাধু সেজে মনিবের সর্বনাশ করতে যাচ্ছেন, জেনেই পাখি এই সাবধানবাণী উচ্চারণ করছে। আপনি কি এই পাখিটাকে খাঁচা থেকে বার করে বাগানে ছেড়ে দিয়ে আসেননি? এবং এই কাজটা করার সময় আপনাকেই কি পাখি জখম করেনি? ঋষিকেশবাবু এবার লাফিয়ে উঠলেন চেয়ার থেকে। অ্যাবসার্ড, অ্যাবসার্ড! কোথায় জখম করেছে? কোথায়? ইন্সপেক্টর হাজরা, আপনার লোককে বলুন তো ও ডান হাত থেকে ঘড়িটা খুলে নিতে। প্রচণ্ড বাধা সত্ত্বেও ঘড়ি খুলে এলো। কবজিতে প্রায় 1 ইঞ্চি লম্বা একটা আঁচড়ের দাগ, সেটা দিব্যি ঘড়ির ব্যান্ডের তলায় লুকিয়েছিল। আমি খুন করতে যাইনি, দোহাই আপনার, বিশ্বাস করুন। ঋষিকেশবাবুর অবস্থা শোচনীয়। সেটা অবিশ্বাস্য নয়, বলল ফেলুদা। কারণ আপনার উদ্দেশ্য ছিল নেপোলিয়ানের চিঠিটা নেওয়া। পেস্টনজি বড় রকম দর দিয়েছেন সেটা আপনি জানতেন, মিস্টার হালদার বেচবেন না সেটাও আপনি পূর্ব অভিজ্ঞতা থেকে জানতেন, কিন্তু জিনিসটা চুরি করে তো পেস্টনজির কাছে বিক্রি করাই যায়, তাই। আমি না।
মরিয়া হয়ে প্রতিবাদ করলেন ঋষিকেশ বাবু। আগে আমার কথা শেষ করতে দিন। আধা খেচড়াভাবে ফেলু মিত্তির সমস্যার সমাধান করে না। এ ব্যাপারে আপনি একা নন, সেটা আমি জানি। চিঠিটা বার করে এনে নিজের ঘরে নিয়ে মেকআপ বদলে আপনি যান আরেকজনের কাছে চিঠিটা দিতে, কিন্তু বাড়িতে খুন হয়েছে, খানা তল্লাশি হবে, সেটা জেনে এই দ্বিতীয় ব্যক্তিও সাময়িকভাবে চিঠিটা অন্য জায়গায় চালান করে দেন, তাই না অচিন্তবাবু? প্রশ্নটা একেবারে বুলেটের মতো, কিন্তু লোকটার আশ্চর্য নার্ভ। অচিন্তবাবুর ঠোঁটের কোণে হাসি নিয়ে দিব্যি বসে আছেন সোফায়। বলুন বলুন, কি বলবেন? বললেন ভদ্রলোক। আপনি তো দেখছি সব জেনেই বসে আছেন। আপনি 10:30টার একটু পরে আপনার ভাইপোর ঘরে যাননি? গিয়েছিলাম বই কি, আমার ভাইপোর ঘরে যাওয়ার তো কোনো বাধা নেই। সে কদিন থেকেই বলছে তার নতুন খেলনা দেখাবে, তাই গিয়েছিলাম। আপনার ভাইপোর ঘরে গতকাল এবং তার আগের রাত্রে একজন চোর ঢুকেছিল। সে যা খুঁজছিল তা পায়নি। আপনি কি অস্বীকার করতে পারেন যে সে চোর আপনি? এবং আপনি খুঁজতে গিয়েছিলেন নেপোলিয়ানের চিঠি, যেটা আপনি তার ঘরে লুকিয়ে রেখেছিলেন। চিঠিটা পাবেন এই বিশ্বাসেই আপনি পেস্টনজিকে ফোন করে অফার করেছিলেন। তারপর সেটা না পেয়ে আর পেস্টনজির কাছে যেতে পারেননি। আমি যখন লুকিয়েছিলাম তখন সেটা আমি কেন পাবো না বলতে পারেন? কারণ যাতে লুকিয়ে রেখেছিলেন সেটা খোকার বালিশের তলায়, এই যে। ফেলুদা মিস্টার হাজরার দিকে হাত বাড়িয়ে দিল। হবি সেন্টার থেকে কেনা লাল প্লাস্টিকের মেশিন গান চলে এলো ফেলুদার হাতে, আর তার নলের ভিতরে আঙুল ঢুকিয়ে টান দিতেই বেরিয়ে এলো গোল করে পাকানো নেপোলিয়ানের চিঠি। ঋষিকেশবাবুর মেকআপের ব্যাপারে আপনিই মাল মশলা সাপ্লাই করেছিলেন বোধহয়। প্রশ্ন করলো ফেলুদা। ভাগবাটোয়ারা কীরকম হতো? 50-50? মালিক ছেলে শঙ্কর চন্দনাটা ধরতে পেরেছিল ঠিকই, যদিও পাখি ফেরত পাওয়ার পুরো ক্রেডিটটা তার খুদে মক্কেলের কাছে ফেলুদাই পেল। অমিতাভবাবু ফেলুদাকে অফারও করেছিলেন পার্বতীচরণের কালেকশন থেকে একটা কোনো জিনিস বেছে নিতে। ফেলুদা রাজি হলো না, বলল, এই কেসটায় আমার জড়িয়ে পড়াটা একটা আকস্মিক ঘটনা। আসলে আমি এসেছিলাম আপনার ছেলের ডাকে, তার কাছ থেকে তো আর ফি নেওয়া যায় না। ঘটনার দুদিন পরে শনিবার সকালে লালমোহনবাবু এসে বললেন, জলের তল পাওয়া যায়, মনের তল পাওয়া যায়। আপনার অতলস্পর্শী চিন্তা শক্তির জন্য আপনাকে একটা অনারারি টাইটেলে ভূষিত করা গেল, ABCD, এশিয়াস বেস্ট ক্রাইম ডিটেক্টর। শুনছিলেন নেপোলিয়ানের চিঠির দ্বিতীয় ও শেষ পর্ব। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। এর দ্বিতীয় ও শেষ পর্ব খুব শিগগিরই আমরা আনতে চলেছি। সেটি সঠিক সময় শোনার জন্যে বেল আইকন প্রেস করবেন। এছাড়াও আপনারা আমাদের যাবতীয় ইনফরমেশান বা নোটিফিকেশান আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ থেকেও পেতে পারেন। তার সমস্ত ইনফরমেশান ডেসক্রিপশানে দেওয়া আছে। আমাদের এই প্রযোজনার এডুকেশন পার্টনার ক্রিয়েটিভ মাইন্ডস। এটি একটি অ্যানিমেশন ও ভিএফএক্স ইনস্টিটিউট। এর সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশানে আপনি ক্রিয়েটিভ মাইন্ডস সম্বন্ধে সব ইনফরমেশান দেখতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে খুব শিগগিরই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।